নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। তবে আজকের বিষয়ের দিকে নজর রাখার আগে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। রাজ্যে জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে, বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। এরই পাশাপাশি এসআইআর আতঙ্কে বঙ্গে মৃত্যু মিছিল। রাজ্যে মৃত্যু হচ্ছে 17 জনের, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। এসআইআর আতঙ্কে বঙ্গে মৃত্যু মিছিল, দাবি তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত রাজ্যে 17 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া, বিভিন্ন জেলায় বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। তবে এই বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যখন যাচ্ছেন তখন নানা অভিযোগ উঠছে যে কেউ বাড়ি বাড়ি যাচ্ছেন, কেউ আবার কোনো স্কুল থেকেই এনুমারেশন ফর্ম বিলি করছেন। একাধিক অভিযোগ যেমন রয়েছে, পাশাপাশি কাজও এগোচ্ছে। এসআইআর আতঙ্কে বঙ্গে মৃত্যু মিছিল, রাজ্যে মৃত্যু 17, দাবি তৃণমূলের। নওদায় মৃত্যু ইসরাইল মোল্লা, 60 বছর বয়স যার। কান্দিতে মোহন শেখের মৃত্যু হয়। রামনগরে শেখ সিরাজউদ্দিনের মৃত্যু হয় এসআইআর আতঙ্কে। এরই পাশাপাশি জামালপুরে মৃত্যু হয় বিমল সাঁতরার, 51 বছর বয়সী বিমল সাঁতরা, জামালপুরের বাসিন্দা। এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পানিহাটিতে প্রদীপ কর, বছর 57, এই ব্যক্তির মৃত্যু এসআইআর আতঙ্কে, এমনটাই অভিযোগ। ইলামবাজারে মৃত্যু হয় ক্ষিতীশ মজুমদারের, 95 বছর বয়সী ক্ষিতীশ মজুমদারও এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয় বলে দাবি। রামনগরে মৃত্যু হয় শেখ সিরাজউদ্দিনের। জামালপুরে বিমল সাঁতরা, বছর 51, ব্যক্তির মৃত্যু হয় এসআইআর আতঙ্কে, এমনটাই কিন্তু দাবি করা হয়। ভাঙড়ে মৃত্যু হয় শফিকুল গাজীর, এসআইআর আতঙ্কে শফিকুল আত্মহত্যা করেন বলে দাবি। বহরমপুরে আত্মহত্যায় মৃত্যু হয় তারক সাহার। ঢোলাহাটে মৃত্যু হয় শেখ সাহাবুদ্দিনের, এসআইআর আতঙ্কেই এদের মৃত্যু বলে দাবি। এর পাশাপাশি সাঁইথিয়াতে মৃত্যু হয় বিমান প্রামাণিকের, বছর 51, বিমান প্রামাণিকের মৃত্যু হয় সাঁইথিয়াতে, এসআইআর আতঙ্কে মৃত্যু হয়। ভাঙড়ে মৃত্যু হয় শফিকুল গাজীর, এসআইআর আতঙ্কে বঙ্গে মৃত্যু মিছিল। রাজ্যে মৃত্যু 17 জনের, দাবি তৃণমূলের। শেওড়াফুলিতে আত্মহত্যা করেন বিতি দাস, 49 বছরের বিতি দাস। ধূপগুড়িতে লালুরাম বর্মন, তার মৃত্যু হয়, বছর 55 লালুরাম। জলপাইগুড়িতে আত্মহত্যা করেন নরেন্দ্রনাথ রায়, এসআইআর আতঙ্কেই তার মৃত্যু বলে দাবি। ধনেখালিতে মৃত্যু হয় আশা সোরেনের, বছর 27 আশা সোরেন। এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল। রাজ্যে এখনো পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। এবার আজকে নারদের বিষয়ে আমরা আসবো। নারদের আজকের যে বিষয়, শহীদ দিবসকে কেন্দ্র করে ফের তপ্ত নন্দীগ্রামের রাজনীতি। তৃণমূল বনাম বিজেপির তীব্র বাকযুদ্ধ। শুভেন্দু অধিকারীর অভিযোগ, শহীদ দিবসেই নন্দীগ্রামে ভিড় করেন পরিযায়ী নেতারা। পাল্টা স্নেহাশিস চক্রবর্তীর তোপ, যারা নন্দীগ্রামের মানুষকে শহীদ করেছিলেন আজ তারাই শহীদের নামে মালা দিচ্ছেন। অপারেশন সূর্যোদয়ের 18 বছর পূর্তিতেও নন্দীগ্রামের মাটিতে তীব্র রাজনৈতিক চাপানোতর। দেখুন। অপারেশন সূর্যোদয়ের 18 বছর পূর্তিতেও নেই শান্তি। শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি একে অপরকে বিঁধতে ব্যস্ত শাসক ও গেরুয়া শিবির। কার্যত নতুন করে হাওয়া গরম হচ্ছে নন্দীগ্রামের রাজনীতিতে। সোমবার সকালে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে শুভেন্দুর অভিযোগ, নন্দীগ্রামের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট এলেই পরিযায়ী পাখিদের মতো পরিযায়ী নেতারা নন্দীগ্রামের শহীদ দিবসে উপস্থিত হন। পাশাপাশি নিজের শরীরের চামড়া কেটে জুতো বানিয়ে নন্দীগ্রামবাসীদের ঋণ শোধের কথা শোনা যায় বিরোধী দলনেতার গলায়। শুভেন্দু অধিকারী যদি কোনোদিন সুযোগ পায় আপনাদের ঋণ শোধ করবে,
আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতো বানিয়ে দিয়ে আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। পরে গোকুলনগর করপল্লীতে হাজির হন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। গঙ্গা জল দিয়ে ধোয়া হয় বিজেপির শ্রদ্ধা জ্ঞাপন করে যাওয়া শহীদ বেদী। এরপরই শহীদ বেদীতে মাল্যদান করেন পরিবহন মন্ত্রী। শ্রদ্ধাঞ্জলির পর সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে ঝাঁঝালো আক্রমণ স্নেহাশিসের। যারা একসময় নন্দীগ্রামের মানুষকে শহীদ করেছিলেন, আজ তাঁরাই শহীদদের গলায় মালা দিচ্ছেন, মন্তব্য পরিবহন মন্ত্রীর। আজকে নন্দীগ্রাম আন্দোলন করেছিল কারা? নন্দীগ্রামের মানুষ। তাদের জমি জায়গা বসত ভিটে কৃষি জমি রক্ষা করার জন্য হিন্দু মুসলমান একসাথে মিলে সেদিন প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন আপনারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মাধ্যমে। আর সেখানে আজকে দাঁড়িয়ে আপনি সেই হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ তৈরি করছেন। প্রতি বছর 10ই নভেম্বর শহীদ দিবস পালন হয় নন্দীগ্রামে। একসময় শুভেন্দু অধিকারীর হাত ধরেই পালন করত তৃণমূল, কিন্তু শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে আলাদা আলাদাভাবেই দিনটি পালন করছে দুই পক্ষ। আজও ব্যতিক্রমী ছবি নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেন, তবে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানেও রাজনীতির লড়াই বিন্দুমাত্র থিতিয়ে পড়েনি। 2007 সালে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী ঘটনার দাগ আজও তাজা। ভূমি উচ্ছেদ রুখতে প্রাণ দিতে হয় সাধারণ মানুষকে, যা অপারেশন সূর্যোদয় নামে পরিচিত রাজনীতির ইতিহাসে। 18 বছর পরেও নন্দীগ্রামে শান্তি নয়, রাজনীতির উত্তাপেই আবার দগ্ধ শহীদ দিবস। নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আর যে বিষয় নিয়েই আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দ মিশ্র, রয়েছেন বিজেপির পক্ষ থেকে সুরজিৎ বেরা। আমি দুজনকেই স্বাগত জানাবো, আপনাদের দুজনকে। আমি নন্দদা আপনাকে দিয়ে শুরু করতে চাইবো যে এই যে নন্দীগ্রাম দিবস 18তম শহীদ দিবস পালন করা হলো, সেখানে আমরা দেখলাম, কিন্তু এই শহীদ দিবসেও রাজনৈতিক তরজা কি খুব কাম্য? এটা তো কামনা করা উচিত না, কারণ একটা কথা হচ্ছে, নন্দীগ্রামে যখন শহীদ হয়েছিল, যে লড়াই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি যে লড়াইটা করেছিল, সেখানে আজকে যে রাজনৈতিক তরজা, যে কাঁথির, আমরা গদ্দার বলে আখ্যা অনেক আগে দিয়েছি। উনি যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন, যার আঁচলের ছায়ায় রাজনৈতিক জীবনের উত্থান হয়েছিল, যারা মায়ের সম্মান দিতে জানে না, তারা শহীদদের ক্ষেত্রে নাটকীয়ভাবে নিজেদের অস্তিত্বকে রক্ষা করার ক্ষেত্রে মার্কেট গরম করার জন্য বিভিন্ন টাইপের কথাবার্তা বলে। কিন্তু মমতা ব্যানার্জির ত্যাগ, দোলা সেনের ত্যাগ যথেষ্ট আছে। আজকে যারা তৃণমূলের হয়ে সংগ্রাম করছে, আজকে যে ব্যক্তি তৃণমূলে থেকে লুটপাট করে, আমি তো অবাক হয়ে যাই। উনার দাদু ছিলেন বিপিন বিহারী অধিকারী, মিহির অধিকারী, শিশির অধিকারীর ছেলে। এদের অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে যদি পর্যালোচনা করা হয়, ওদের মুখ তুলে কথা বলার ক্ষমতা থাকে না। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, আজকে যার ছত্রছায়ায় গিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে, যার পিতা গ্রাম উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিল, সেও মমতা ব্যানার্জির আশিসে। বেশ, আমি একটু বিজেপির কাছে যাই। আমাদের সঙ্গে সুরজিৎ দা রয়েছে। সুরজিৎ দা, আমি যে প্রশ্ন রাখলাম নন্দদার কাছেও, আপনার কাছেও সে একই প্রশ্ন রাখবো। আজকের দিনে তৃণমূলও এই যে শহীদদের স্মরণ করেছে, আপনারাও গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শহীদদের স্মরণ করতে, কিন্তু সেই শহীদদের স্মরণ করতে গিয়ে রাজনৈতিক তরজা, একে অপরকে আক্রমণ, এইগুলো কি খুব কাম্য? এতে কি মানুষের মধ্যে কোথাও গিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় না? প্রথমেই আমি নন্দদাকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাবো, শুভ বুদ্ধির উদয় হোক। কারণ নন্দদা এক সময় আমার সাথে LICর এজেন্সি করতেন,
তারপরে জানি না সৎসঙ্গে স্বর্গবাস না অসৎসঙ্গে সর্বনাশ হচ্ছে সেটা বুঝতে পারছে না এখন নন্দদাকে যে কথা বলতে চাইছি, উনি যেই পরিবারের সম্পর্কে কথা বলতে চাইছেন সেই পরিবারের প্রতি উনার দায়বদ্ধতা কতটা, কিংবা উনার পরিবারের প্রতি দায়বদ্ধতা কতটা, সেটা কিন্তু উনাকে ভাবতে হবে। আমি আজ বিশেষ কিছু বলবো না। নন্দদা আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের পরিবার নিয়ে যে কথা বলতে চেয়েছেন, আমি ওনাকে 1000 বার ভাবতে বলবো। কারণ যেই বাকবিতণ্ডার মধ্যে ভোট আসছে, তাই কলকাতা থেকে পরিযায়ী শ্রমিকের মতো কলকাতা থেকে নেতা পাঠিয়ে নন্দীগ্রাম দখল করবে, এটা কলকাতার নেতারা মূর্খের জগতে বাস করছে। কারণ পূর্ব মেদিনীপুর জেলার যে মাটি, সেই মাটিতে নন্দীগ্রামের যে উপর ফসল, কেন অন্যবার তৃণমূলের কেউ যায় না শহীদ দিবসে শহীদদের স্মরণ করতে যায় না কেউ? সুরজিৎ দা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে ভোট আসছেন, পরিবহন মন্ত্রী যে এসছে অনেকগুলো প্রশ্ন রাখতে চায়। উনি বলবে কি পশ্চিমবঙ্গে যখন শুভেন্দু অধিকারী মহাশয় পরিবহন মন্ত্রী ছিলেন, সেই গাড়িগুলো এখনো চলছে না কেন? নন্দীগ্রামের মানুষেরা এখনো পর্যন্ত পরিবহনের পরিষেবা পাচ্ছে না, এই কথা আমি বলতে চাই। যেখানে শহীদদেরকে নিয়ে রাজনীতির খেলাধুলা, এই বিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস। শহীদদের পরিবারের প্রতি সমবেদনা আছে, কিন্তু তাদেরকে নিয়ে রাজনৈতিক চক্রান্তের একটা বলি করানো, এটা তো মনে হয় কারা রাজনৈতিক চক্রান্তের বলি করছে, কারা শহীদদের বাজার গরম করার ক্ষেত্রে। নন্দদা, আমি তো মনে করি বিজেপি ভুলে গেছেন যাদের কোনো অস্তিত্ব ছিল না, ভুলে গেছেন তৃণমূল ভেতরে কেউ আন্দোলন করে, কংগ্রেস কেন বিজেপি কেন, বামফ্রন্ট একটা রক্তক্ষয়ী সংগ্রামের খেলায় মেতেছে। শহীদ দিবস পালন করতে সেই জায়গায় আজকে সুরজিৎ দা একটা কথা বলুন, যে সুরজিৎ দা আমার প্রশ্ন আপনার কাছে, যখন এই নন্দীগ্রামের ঘটনা ঘটে আজ থেকে 18 বছর আগে, তখন এ রাজ্যে বিজেপি কোথায় ছিল? বিজেপি তো ছিলই না সে অর্থে। তখন তো বামেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই, তাই না? এখন হতে পারে যে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছে, পারে না, তখন তো বিজেপি ছিল না। একটু বলে দেই, যে কোনো তুমি মহাজন সাধু হলে আজ আমি চোর বটে, নাটক বাঁচার লড়াই। আপনি এই জেলার ওই রকম লুপ্তরাজরা করে, রাখতে চাই গত তার জবাব 26 সাল দিবে, নন্দীগ্রামের মাটি দিবে, লোডশেডিং করা নয়। কলকাতা থেকে পরিযায়ী শ্রমিকরা মতো নন্দীগ্রামের মানুষকে নিয়ে যে খেলাধুলায় মেতেছে, কি বোঝাতে চাইছেন? তার নিজের অস্তিত্ব বজায় থাকবে কিনা সেটাও কিন্তু চিন্তা ভাবনার জায়গায়। কিন্তু নন্দদা, যেখানে সুরজিৎ দা বলছেন যে আপনারা কলকাতা থেকে উড়ে গিয়ে কলকাতা থেকে উড়ে যাওয়া নেতাদের নিয়ে নন্দীগ্রাম দখল করার স্বপ্ন দেখছেন, তাই এবার এই যেহেতু সামনের বছর ভোট, এই ভোটের জন্য পরিবহন মন্ত্রী সেখানে গিয়েছেন। সুরজিৎ দাদের অভিযোগ, আমি শুধু একটা বিনম্রভাবে নন্দদার কাছে আবেদন করব, প্রতিরক্ষা কমিটি সুরজিৎ দা প্রশ্নটার উত্তর দিতে দিন। সেখানে তাদের অস্তিত্বটা সুরজিৎ দা, আমি তো আপনার করা বক্তব্য থেকে প্রশ্ন করলাম, উত্তরটা শুনুন না। সুরজিৎ দা, উত্তরটা শোনার অপেক্ষায় রাখুন একটু। বলুন নন্দদা, বলুন নন্দদা, বলুন কি বলছেন। নন্দদা বলুন। আমি বলছি যে নন্দীগ্রামে যখন ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি লড়াইটা করেছিল, সম্মুখমনে লড়াইটা করেছিল কারা? সেই নন্দীগ্রামের জনগণ, তাদের নিজেদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। তখন তাদের যদি পাশে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছিল,
তখন বিজেপির কোনো অস্তিত্ব ছিল না, আমি তো বারে বারে বলবো। আর তখন যে দলের মধ্যে শুভেন্দু অধিকারী ছিল, আপনি মমতার ছত্র ছায়ায় আওয়াজ তুলে গেছিল, কিন্তু সে যখন গেছে তার আগে অনেক শহীদ হয়েছে। সে শুধু ফিডব্যাকটা দিয়েছে কি, আপনি ভুলে না গেছেন মমতা ব্যানার্জির দুহাত একটা আশীর্বাদ ছিল, আদবানিজি এসেছিলেন, আপনি ভুলে যেটা গেছেন। অভিশাপের দিন তাকে বুঝতে হবে। 26 সাল আদবানিজি এসেছিলেন, তখন আমি ছোট্ট যার স্নেহে নন্দীগ্রামের রাজনৈতিক আন্দোলনে প্রেক্ষাপটে বড় হয়েছে, তৃণমূল লুটপাট করেছে, দল মিলে আন্দোলন করা হয়েছিল। সে আজকে বড় বড় কথা বলছে নন্দীগ্রাম নিয়ে। কেন আরে আমরা তখন সৈনিক ছিলাম, আমরা সেখানে আন্দোলন করতে গেছিলাম। আপনি কেন 90 সালে শুভেন্দু অধিকারীকে কলেজে হারানো, বুঝুন জানুন, আমি সেই নন্দন। বলুন 1998 সালে আপনি দলে যদি সর্বপ্রথম যদি লড়াইয়ের ময়দানে অখিলগিরির সান্নিধ্যে গিয়ে মমতা ব্যানার্জির কর্মপদ্ধতি, তার আন্দোলন, মানুষের পাশে থাকা, সেই আপনি চোখের জল ফেলছেন। অধিকারী ফ্যামিলি কেউ ছিল না। পথ চলে যেতে আপনি পরবর্তী পর্যায়ে এসে যখন সে লড়াইয়ের ময়দানে শুধু ফোকাস দেখিয়েছে, আপনি পাস ফোকাস দেখিয়ে সে বলছে আমি তৃণমূল কংগ্রেস করে, আমি একটা কথা বলি, ক্ষমতা যদি থাকে নন্দীগ্রামে 2026-এ নামুক, এটা আমার মিদনাপুর জেলাবাসী হিসেবে যোগ্য জবাব সেখানকার জনগণ কংগ্রেসের পথ পাওয়ার জন্য আপনি দুধ কা দুধ পানি কা পানি। কি বলছেন সুরজিৎ দা, এইভাবে কারো আবেগকে এভাবে ছোট না করেও কথা বলা যায়। আমার বক্তব্য, আমরা তো প্রধানমন্ত্রীকেও অনেক সময় সংসদে কাঁদতে দেখি, আমার মনে হয় সেই আবেগকে অন্তত একটু সম্মান জানানো উচিত। যে কারণেই কথা বলতে গিয়ে কেঁদে ফেলুক না কেন, যদি নন্দদার চোখ থেকে জল চলে আসে সেটা যে কোনো কারণেই হতে পারে, সেটার জন্য মানে বিরোধীরা তো মানে আপনাদের দলের যিনি প্রধান নেতাকে এটাও বলেন যে ভোট পাওয়ার জন্য মোদিও কেঁদে ফেলেন না। এই বিষয়গুলো আবেগকে নিয়ে এত আমি বলি আমার চোখ থেকে জল আসাটা হচ্ছে শহীদদের উদ্দেশ্যে, এভাবে না দেখাই ভালো বলে আমার মনে হয়। বিজেপির এভাবে ছোট আমার প্রশ্ন সুরজিৎদা, বেশ নন্দদার বক্তব্য বুঝতে পেরেছি, নন্দদার বক্তব্য বুঝতে পেরেছি। আমি সুরজিৎদা আপনার কাছে আসবো। আপনার কাছে আমার যে বক্তব্য, যে শুভেন্দু অধিকারী আজকে বলছেন তিনি যে শহীদদেরকে প্রতিদান হিসেবে নিজের চামড়া দিয়ে জুতো তৈরি করে দেবেন শহীদদের পরিবারকে, এই বক্তব্য আজকে তিনি বলছেন। কিন্তু নন্দীগ্রামের ঘটনা 2007 সালে, তারপরে রাজ্য সরকার ক্ষমতায় এসছে, শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন বেশ কয়েক বছর, পরিবহন মন্ত্রী থেকে একাধিক দপ্তর তিনি সামলেছেন। কি পেয়েছে তার আমলে নন্দীগ্রামবাসী? তিনি এখনো সেখানকার বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা। আমরা কিছুদিন আগেও খবর করেছি যে নন্দীগ্রামের মানুষ, এক শ্রেণীর মানুষ, তারা চাইছেন ডায়মন্ড হারবারের মতন সেখানে সেবাশ্রয় হোক, সেবাশ্রয় ক্যাম্প হোক। এটা কি ব্যর্থতা নয় বিরোধী দলনেতার? বিষয়টা হচ্ছে এইরকম জায়গাতে আটকে রয়েছে ডায়মন্ড হাওড়া, অদ্ভুত নাম, অদ্ভুত বিষয়। পূর্ব মেদিনীপুর জেলার উপর চাপিয়ে দিবে ডায়মন্ড হাওড়া মডেল, যে লড়াইটা এটা ভাবা যায়। আমার জেলা শিক্ষা দীক্ষাতে এগিয়ে, আমার জেলা শিক্ষা দীক্ষাতে এগিয়ে, শহীদদের ক্ষেত্রে আমার জেলা শিক্ষা দীক্ষাতে এগিয়ে আমার জেলার উপর ডায়মন্ড হাওড়া মডেল চাপিয়ে দেবে, এটা কোন ক্ষেত্রে কিভাবে বলা হচ্ছে? তো এই বাচ্চা বাচ্চা ছেলেরা যারা 3-4-এ পড়ে তারাও শুনলে হাসবে, কিছু কেউ শুনলে হাসবে। মানে একটা জেলায় কোনো একটা কাজ যদি হয়ে থাকে সেটা অন্য জেলায় করাটা চাপিয়ে দেওয়া, তাহলে তো তৃণমূল কংগ্রেস যেটা বলেন, তৃণমূল কংগ্রেস যেটা বলে যে কেন্দ্র বারবার করে রাজ্যের উপর বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কিছু চাপিয়ে দিতে চায়, তারা তাদের মতন সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে দেয় রাজ্যের উপরে। তাহলে তারা ঠিক বলছে আপনার কথা অনুযায়ী। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় সারা দিয়েছে সেই যন্ত্রণাটা একটা সাংবিধানিক জন্য পাখির চোখ পড়ছে নন্দীগ্রামকে। রাজ্য কত টাকা দেয়, নন্দীগ্রামের মানুষ 2026 সালের নির্বাচনে সঠিক যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হয়েছে। আজকে যারা তৃণমূল কংগ্রেসে হাঁটছে, এরা ভক্তিতে নয়, এরা ভয়ে হাঁটছে। রাজ্যের বকেয়া টাকা দিব না, সেটা তো শুভেন্দু অধিকারী বারে বারে বলছে। আরে সে কি জনগণের সেবা করবে? শ্রমজীবী মানুষের টাকা বন্ধ করতে বলছে। আর এসআইআর
কালাধন উদ্ধার করবে বলে আওয়াজ তো ঠিক আসছে নাটক না। করেছিল। আরে সেও তো রেজুলেশনটা ছিল কার? মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিল, রেজুলেশনটাকে তখন ইফেক্ট করেনি, কারণ তার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার জায়গাটা ছিল। নন্দদা আপনার কাছে আসি। আমার সেই বক্তব্য জায়গাটাকে উদ্ধার করার লক্ষ্যে যে শুভেন্দু অধিকারী অ্যাম্বিশনটা দাবি করছেন, নন্দদা শুভেন্দু অধিকারী দাবি করছেন যে শুভেন্দু অধিকারী ছাড়া নন্দীগ্রামে এই এত বড় আন্দোলন করা সম্ভবই হতো না। বারবার শুভেন্দু অধিকারী এই দাবি করেছেন। নন্দদা এই দাবিকে আপনি কিভাবে দেখেন? বাচ্চা ছেলের মতন যদি কথাবার্তা বলে, বিশ্বাসযোগ্যের জায়গায় কে যাবে? না না না, আমি কখনো এটাকে আমি তো ঘৃণা চোখে দেখছি। কারণ সামগ্রিকভাবে যে লড়াইটা করেছিল, নন্দীগ্রামের মানুষ লড়াই করেছিল। আর তৎকালীন কোলাঘাটে মমতা ব্যানার্জিকে আটকানো সত্ত্বেও মোটর সাইকেলে করে যদি ঢুকেছিল, অ্যাক্টিভিটিসটা ছিল মমতা ব্যানার্জি, অ্যাক্টিভিটিসটা ছিল ডোনা সেনের। আর শুধু ফোকাস দেখিয়ে যদি ফিডব্যাকটা নিয়েছে অধিকারী ফ্যামিলি অ্যান্ড কোম্পানি, শুভেন্দু অধিকারী, ওদের কোনো অ্যাক্টিভিটিস ছিল না। যে কথা সুফিয়ানের অ্যাক্টিভিটিস ছিল, এর সুবিধে পেয়েছে অধিকারী পরিবার, যাদের জীবন। নন্দদাকে অনেকটা প্রশ্ন করা আছে। নন্দদা অ্যাকচুয়ালি পেশায় তো এলআইসি এজেন্ট ছিলেন, তারপরে তো এই জায়গা থেকে এসেছেন। অবশ্যই নন্দদাকে প্রশ্ন করা যায়। নন্দদা, আপনি ভাবুন তো, যদি এত কিছু জানতেন, নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছিল, কেন সিদ্ধান্ত নেননি? তখন কেন সিদ্ধান্ত নেননি? লোডশেডিং করে কথা বললাম। যখন উনি তৃণমূল ছেড়ে সমস্ত পদ ছেড়ে উনি এসেছেন, কেন তখন আপনারা ও যদি হাঁটতো করছেন, যখন একটা আপনার অচ্ছুত দলে পদার্থ ছিল, হিসাবে তখন ডাস্টবিনে আপনারা এই প্রশ্ন কেন করেননি? আমার কাছে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অনেক লুটপাট করে নিয়ে গেছে, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অনেক লুটপাট করে নিয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাংক থেকে আরম্ভ করে প্রাইমারি টিচার নিয়োগ পর্যন্ত যদি দুর্নীতির সঙ্গে যদি থাকে, ইভেন পশ্চিম মেদিনীপুরে যদি দুর্নীতির সঙ্গে থাকে, শুভেন্দু অধিকারী ওয়াশিং মেশিনে হোয়াইট হয়ে গেছে, বিজেপির ওয়াশিং মেশিনে হোয়াইট হয়ে গেছে। আমি সেজন্য বললাম না, তুমি মহাজন সাধু হলে আজ, আর যার ছায়ায় তুমি বড় হলে আজকে তাকে বলছো বেগম, কখনো বলছো হাফ প্যান্ট পরে। আর সময় নেই, তবে যেহেতু নির্বাচনের আগে এই নন্দীগ্রাম ইস্যু আবার সামনে উঠে এসেছে, দেখা যাক যে এতগুলো ইস্যু, তারপরে 26-এর নির্বাচন, এই ইস্যুগুলো 26-এর নির্বাচন পর্যন্ত কোন ইস্যুগুলো থাকে এবং সেই ইস্যুগুলোতে শাসক বিরোধী তরজা কোন পর্যায়ে পৌঁছয়। নন্দদা এবং সুরজিৎ দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।